পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষ আর কথা বলতে পারবে না, মানুষ কোনো চিন্তা করতে পারবে না, এমনকি মানুষই হবে এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিহীন প্রাণী। তখন পৃথিবীটা শাসন করবে শিম্পাঞ্জিরা। তারা কথা বলতে পারবে, চিন্তা করতে পারবে, এমনকি আবিষ্কার করতে পারবে অনেক কিছু। হাজার হাজার বছর ধরে এই পৃথিবীটাকে শাসন করছে মানুষ। লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী থাকলেও মানুষই এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। মানুষ কথা বলতে পারে, চিন্তা করতে পারে, এমনকি আবিষ্কার করতে পারে অসাধারণ সব জিনিস। কিন্তু একদিন এই মানুষ জাতি এমন একটা ভাইরাস আবিষ্কার করে যেটা তাদের নিজেদের ধ্বংস করে দেয়। এই ভাইরাসের কারণে মানুষ ধীরে ধীরে মরে যেতে শুরু করে, কিন্তু যেগুলো সারভাইভ করতে পারে তারা হয়ে যায় এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিহীন প্রাণী। তারা তাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলে, চিন্তা শক্তি হারিয়ে ফেলে, আর তাদের পরিবর্তে এই সব ক্ষমতা পেয়ে যায় শিম্পাঞ্জিরা। তারা মানুষের মতো নিজেদের রাজ্য গড়ে তুলেছে আর সেখানেই বসবাস করে। কিন্তু মানুষের সমস্ত ক্ষমতা ফিরে পাবার একটা উপায় এখনও আছে, আর এই ছোট্ট মেয়েটি সেই উপায়টির খোঁজেই বেরিয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, এমনই একটা থিম নিয়ে 2024 সালে মুক্তি পেয়েছে কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এইপস মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন অদ্ভুত একটা জগতে, যে জগৎটার শাসক এই শিম্পাঞ্জিরা। শিম্পাঞ্জি এবং মানুষের টিকে থাকার এই লড়াইয়ে কে জয়ী হবে? একা এই মেয়েটি কি পারবে মানুষের হারানো সব ক্ষমতা ফিরিয়ে দিতে? জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভিটি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মুভি শুরুতে দেখানো হয় গরিলাদের সম্রাট সিজারের মৃত্যু কাহিনী। মানুষ প্রথমবার যখন একটা ভাইরাস আবিষ্কার করে তখন সেই ভাইরাস সিজারের ওপর প্রথম প্রয়োগ করা হয়েছিল, আর তারপর থেকে সিজার মানুষের মতো বুদ্ধিমান প্রাণী হয়ে ওঠে এবং সে কথাও বলতে পারে। আর তারপরেই সে মানুষদের সাথে যুদ্ধ করে গরিলাদের সাম্রাজ্য তৈরি করেছে। এই জন্য গরিলারা তাকে মহান সম্রাট মনে করে। তার মৃত্যুর বহু বছর পর গরিলারা বিভিন্ন উপজাতিতে বিভক্ত হয়ে আলাদা আলাদা বসবাস করতে শুরু করে। ঠিক এমনই একটা গোত্রের নাম ছিল ঈগল গোত্র। আর এই গোত্রের রাজার অনেক ঈগল ছিল। ঈগল তাদের ক্ষমতার প্রতীক, অর্থাৎ যার কাছে ঈগল থাকবে সেই হবে এই গ্রুপটার পরবর্তী রাজা। আর কোনো রাজপুত্র যদি ঈগল শিকার করতে না পারে তাহলে সে কখনোই রাজার আসনে বসতে পারবে না। আর এই জন্যই এই তিনজন আজকে পাহাড়ের চূড়া থেকে ঈগলের ডিম সংগ্রহ করতে বের হয়েছে। সেই ডিম তারা নিজেদের কাছে রেখে ফুটিয়ে বাচ্চা লালন পালন করবে। তাদের তিনজনের মধ্যে একজন হলো রাজপুত্র নোয়া, তার বন্ধু আনায়া এবং আরেকজন মেয়ে যার নাম সোনা। আর সোনাকে নোয়া অনেক পছন্দ করে। তারা তিনজন এক বয়সের এবং একসাথেই বড় হয়েছে। তারা যেখানেই যায় তিনজন একসাথে যায়। আর এই জঙ্গলে অনেক বিল্ডিং দেখা যায়। আসলে একসময় এখানে মানুষ বসবাস করত, কিন্তু মানুষ এখন বিলুপ্ত হয়ে গেছে। মানুষের পরিবর্তে গরিলারা এখন বুদ্ধিমান প্রাণী, আর মানুষ গরিলাদের মতো বসবাস করে। একটার পর একটা পাহাড়ের চূড়া অতিক্রম করে তারা তিনজন সেই ঈগলের বাসার কাছে চলে আসে। ঈগলটা উড়ে যেতে তার বাসার কাছে গিয়ে তারা দেখতে পায় সেখানে 3টা ডিম আছে। আনায়া সেই 3টা ডিমই তারা তিনজন ভাগ করে নিতে চায়, কিন্তু নোয়া সেটা করতে নিষেধ করে। কারণ তাদের আইনে আছে ঈগলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং পরবর্তী শিকারের জন্য একটা ডিম বাসায় অবশ্যই রেখে দিতে হবে। তাই সে 2টা ডিম তাদের দুইজনকে নিতে বলে এবং সে আবার পরে আসতে চায়। তখন আনাইয়া এবং সোনা দুইজন একটা করে ডিম নিয়ে নিজেদের কাছে রাখে। তারা যখন সেখান থেকে চলে যাবে তখনই নোয়া অনেক উপরে আরেকটা ঈগলের বাসা দেখতে পায়, কিন্তু সেখানে যাওয়া খুবই রিস্কি। তবুও সে দ্রুত একটা লোহার রড ভেঙে নিয়ে পাহাড়ে ওঠা শুরু করে। আর অবশেষে সেই বাসার কাছে পৌঁছে যায় এবং সেখানে সে 4টা ডিম দেখতে পায়। কিন্তু সে যখন নিজের জন্য একটা ডিম নিতে যাবে ঠিক তখনই সেখানে ঈগলটা চলে আসে এবং তাকে আঘাত করে। নোয়া নিচে পড়ে যেতে শুরু করে, কিন্তু আজকের জন্য তার ভাগ্য অনেক ভালো ছিল। একদম শেষ মুহূর্তে সে একটা গাছের ডাল ধরে ফেলতে পারে, আর সেখান থেকেই সে তার বন্ধুদের দেখায় বাসা থেকে পড়ে গেলেও সে একটা ডিম ঠিকই নিতে পেরেছে। এতে তার বন্ধুরা অনেক খুশি হয়। তারপর তারা তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা দূরেই তাদের ঘোড়া 3টা গাছের সাথে বাঁধা ছিল। তারা যখন গাছ থেকে ঘোড়া খুলে ঘোড়ায় চড়তে যাবে তখনই দূরে কিছু একটা নড়তে দেখতে পায়। সাথে সাথে তারা সেটার পিছু ধাওয়া করে, কিন্তু অনেক দৌড়েও তারা সেটাকে ধরতে পারে না। প্রাণীটা একটা টানেলের মধ্য দিয়ে পালিয়ে যায়, কিন্তু তারা তিনজন সেখানে একটা চাদর দেখতে পায়। আনায়া সেটাকে নিতে সামনে এগোয়,
কিন্তু গন্ধ শুঁকে সে বুঝতে পারে এটা গরিলাদের মতো কোনো প্রাণী না, এটা হয়তো মানুষ হতে পারে। নোয়া জানায় মানুষরা তো এখান থেকে অনেক দূরে একটা উপত্যকায় বাস করে, আর তারা এখানে কখনোই আসবে না, কারণ তারা আমাদের ভয় পায়। এরপর আনাইয়া চাদরটা নিয়ে আসে এবং তারা তিনজন ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে নিজেদের গ্রামে চলে আসে। গ্রামে আসলে বাচ্চারা তাদের কাছে পাহাড়ে ওঠা সম্পর্কে জানতে চায়, তারা সেখান থেকে ঈগলের ডিম আনতে পেরেছে কিনা এবং তাদেরকে কত উঁচুতে উঠতে হয়েছিল এই সবই তারা জানতে চায়। সোনা তখন সবাইকে জানায় নোয়া সবচেয়ে উঁচু জায়গার বাসাটা থেকে ডিম সংগ্রহ করেছে। এরপর তারা ঘোড়া থেকে নেমে বাচ্চাদের তাদের ডিমগুলো দেখায়, আর ডিম দেখে বাচ্চারা অনেক অবাক হয়, কারণ এই ঈগলই তাদের কাছে ঐতিহ্যের প্রতীক, আর যার কাছে ঈগল থাকবে সেই হবে তাদের পরবর্তী রাজা। নোয়া বাসায় ফিরে তার মায়ের কাছে যায়। তার মা এই রাজ্যের রানী। তার মা তাকে দ্রুত তার বাবার সাথে দেখা করতে যেতে বলে, কারণ তার বাবা অনেকক্ষণ থেকে তার জন্য অপেক্ষা করছে। এরপর নোয়া তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা এই রাজ্যের রাজা, আর তার কাছে বহু ঈগল আছে। নোয়ার বাবা তাকে দেখে খুবই খুশি হয়। নোয়া তার বাবাকে জানায় সে সবচেয়ে উঁচু বাসা থেকে ডিম সংগ্রহ করেছে, আর তার এই সাহসিকতায় তার বাবা খুবই খুশি হয়। রাস্তায় আসতে আসতে তারা মানুষকে দেখেছে, এটাও সে তার বাবাকে জানায়। তার বাবা বয়স্ক মানুষ, সে মানুষকে খুব ভালোভাবে জানে। মানুষ যে সবসময় তাদের জন্য দুর্ভোগ নিয়ে আসে সেটা সে নোয়াকে জানায় এবং তাদের থেকে সবসময় দূরে থাকতে পরামর্শ দেয়। এরপর নোয়া যখন একা বসেছিল তখন সেখানে আনাইয়া এবং সোনা আসে। নোয়ার তার বাবার সাথে দেখা হয়েছে কিনা এই ব্যাপারে সোনা তাকে জিজ্ঞেস করে। নোয়া তাদের সাথে বলতে থাকে তার বাবার সাথে কি কথা হয়েছে। তারা গল্প করতে করতে দেখতে পায় নোয়ার বাবা অর্থাৎ তাদের রাজা সেই চাদরটা নিয়ে একজন যোদ্ধাকে পাঠাচ্ছে। কিছুক্ষণ আগে তারা যে মানুষটাকে দেখতে পেয়েছিল সেই মানুষটাকে এখান থেকে দূরে পাঠিয়ে দিতে। রাজা বুঝতে পেরেছে মানুষটা তাদের জন্য এখানে অনেক বিপদ নিয়ে আসবে, তাই সে মানুষকে তাদের গ্রামের আশেপাশেও থাকতে দিতে চায় না। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন নোয়া তাদের খাবার রাখার ঘরে আসে। ভিতরে ঢুকে সে চারপাশটা ভালোভাবে দেখতে শুরু করে। হঠাৎ করে সে ভিতরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। নোয়া তখন তাকে খুঁজতে থাকে। সে যখন সব জায়গাতে তাকে খুঁজছিল তখনই সামনে থেকে কেউ একজন তাকে ধাক্কা মারে এবং সেখান থেকে সে দ্রুত পালিয়ে যায়। আর দেখা যায় এটা একটা মেয়ে ছিল। ডিম সংগ্রহ করতে গিয়ে তারা জঙ্গলে এই মেয়েটাকেই হয়তো দেখেছিল। নোয়া বাইরে এসে দেখতে পায় মেয়েটার ধাক্কা লাগার কারণে তার কাছে থাকা ঈগলের ডিমটা ভেঙে গেছে। এটা দেখে নোয়া অনেক কষ্ট পায়, কারণ সে জীবনের ঝুঁকি নিয়ে সবচেয়ে উঁচু বাসা থেকে এই ডিমটা সংগ্রহ করেছিল, আর এটাই ছিল তার রাজা হওয়ার একমাত্র উপায়। তাকে এখন আবারও আরেকটা ডিম সংগ্রহ করতে হবে। নোয়াকে হতাশ দেখে তার বন্ধুরা তাকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করে। নোয়াকে তারা বোঝাতে থাকে তোমার বাবাই তো এই রাজ্যের রাজা, সে হয়তো তোমাকে কিছুই বলবে না। কিন্তু নোয়া তাদেরকে বোঝায় আমাদের রাজা হওয়ার এটাই নিয়ম, সুতরাং আমাকে অবশ্যই আরেকটা ডিম সংগ্রহ করতে হবে। সেই রাতেই নোয়া ঘোড়ায় চেপে আরেকটা ডিম সংগ্রহ করতে বেরিয়ে পড়ে, কারণ এই ঘটনা কেউ জেনে ফেলার আগেই তাকে আরও একটা ডিম নিয়ে আসতে হবে। নোয়া যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে তার সামনে দেখতে পায় কারা যেন মারামারি করছে। ঘোড়া থেকে নেমে সে তখন সামনে গিয়ে দেখে ব্যাপারটা কি। নোয়া দেখতে পায় তার সামনে বেশ কয়েকটা এইপস মরে পড়ে আছে। আরও কাছে গিয়ে সে দেখে এগুলো অন্য একটা হিংস্র জাতির যোদ্ধা গরিলা, আর তাদের নাম মাস্ক। আর এখানে একটা ছোট্ট যুদ্ধ হয়েছে, কেউ তাদের সবাইকে মেরে ফেলেছে। কিছুটা ঝুঁকে সে পড়ে থাকা এইপসগুলোর মুখ দেখছিল। তখনই পিছন থেকে কেউ তার ঘাড়ে হাত দেয়। নোয়া পিছনে ঘুরতেই দেখে এটা ওডা, যাকে তার বাবা সেই মানুষটাকে খুঁজতে পাঠিয়েছিল। নোয়া বুঝতে পারে ওডা এই শত্রুগুলোকে মেরেছে, কিন্তু সেও অনেক আহত হয়েছে। ওডা তাকে জানায় এখানে মাস্করা আরও আছে, আর তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও। এটা বলতে বলতেই সে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই নোয়া তার পিছনে বেশ কিছু ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পায়। সাথে সাথে সে জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়ে, আর সেখান থেকে দেখতে পায় মাস্ক জাতির বেশ কিছু যোদ্ধা গরিলা সেখানে আসে। এগুলো হচ্ছে মরে পড়ে থাকা ওই জাতিরই গরিলা। তারা সেখানে সেই চাদরটাও খুঁজে পায়, আর তখন বুঝতে পারে আশেপাশে কোথাও মানুষ আছে। আর তখন মাস্কদের প্রধান সিলভা সবাইকে বলে এই গোত্রটাকে আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। কিন্তু তারা যখন ঘোড়ার পিঠে উঠে সেখান থেকে চলে যাবে ঠিক তখনই সেখানে নোয়ার ঘোড়াটা চলে আসে। তখন তারা সেই ঘোড়াটিকে তাড়াতে শুরু করে যাতে ঘোড়াটা তাদেরকে নোয়াদের গ্রাম পর্যন্ত নিয়ে যায়। তারা চলে গেলে নোয়াও তাদের পিছু পিছু দৌড়াতে শুরু করে, কিন্তু তার কাছে ঘোড়া না থাকার কারণে সে অনেক পিছিয়ে পড়ে।
প্রাণপণ দৌড়ে এসে সে যখন গ্রামে পৌঁছায় তখন দেখতে পায় যোদ্ধারা তাদের পুরো গ্রামে আগুন লাগিয়ে দিয়েছে এবং তারা সব গরিলাকে ধরে ধরে বন্দি করছে। নোয়া দেখতে পায় তারা আনাইয়া এবং সোনাকেও বন্দি করে ফেলেছে। হঠাৎ একটা যোদ্ধা এসে নোয়াকে একটা ইলেকট্রিক যন্ত্র দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। নোয়ার মা চিৎকার করে তাকে বলে, পালিয়ে যাও নোয়া, তোমার বাবাকে হেল্প করো, তারা তোমার বাবাকে মেরে ফেলবে। নোয়া তখন উঠে দৌড়ে তার বাবার কাছে যেতে শুরু করে। এদিকে এই যোদ্ধাগুলো সব এইপসদের প্রায় বন্দি করে ফেলেছিল। তাদের প্রধান সিলভা মহান সম্রাট সিজারের নামে যুদ্ধ করছিল, আর সে তখন ঘোষণা করে এপসদের সবাইকে তাদের বর্তমান সম্রাট প্রক্সিমাসের কাছে নিয়ে যাওয়ার জন্য। ঘোষণা করতে করতে সে দেখতে পায় নোয়া সবচেয়ে বড় ঘরটাতে উঠছে, আর এখানেই এদের বাবা অর্থাৎ এইপসদের রাজা থাকে। নোয়া তখন উপরে উঠে দেখতে পায় তার বাবা সব ঈগলগুলোকে ছেড়ে দিচ্ছে। তার বাবা নোয়াকে দেখতে পেয়ে তাকেও এগুলোকে ছেড়ে দিতে বলে, না হলে তারা সব পাখিগুলোকে হয়তো মেরে ফেলবে। নোয়া যখন পাখিগুলোকে ছেড়ে দিচ্ছিল তখন সেখানে ওই যোদ্ধাদের প্রধান সিলভা চলে আসে। সে সেই নোয়ার বাবার দিকে আক্রমণ শুরু করে। তার বাবা এবং সিলভার মধ্যে লড়াই শুরু হয়। নোয়া তখন এটা দেখতে পেয়ে পিছন থেকে সিলভাকে আক্রমণ করে। সিলভা তখন তার বাবাকে ছেড়ে দিয়ে নোয়াকে আক্রমণ করতে শুরু করে। তার গায়ে ছিল প্রচণ্ড শক্তি এবং তার কাছে যে যন্ত্রটি ছিল সেটি একটি ইলেকট্রিক যন্ত্র। এই কারণেই নোয়া তার সাথে পেরে উঠছিল না। সিলভা যখন নোয়াকে মেরে ফেলতে যাবে তখন নোয়ার বাবা পিছন থেকে সিলভাকে আক্রমণ করে, কিন্তু সেও তার সাথে পেরে উঠছিল না। নোয়া এবং তার বাবা সিলভাকে পরাজিত করার চেষ্টা করে, কিন্তু তারা দুইজনও তার সাথে পারছিল না। লড়াই করতে করতে সিলভা নোয়াকে বাইরে ছুঁড়ে মারে, কিন্তু তার ভাগ্য ভালো থাকায় সে ঝুলতে থাকা একটা দড়ি ধরে ফেলতে পারে। কিন্তু তখন সিলভা এসে ইলেকট্রিক যন্ত্রটা দিয়ে দড়িটা কেটে দেয়, সোজা গিয়ে নিচে আগুনের উপর পড়ে। কিন্তু এবারও নোয়ার ভাগ্য অনেক ভালো ছিল। তাই পরদিন যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তাদের গ্রামটা পুরো খালি পড়ে আছে। সিলভা তাদের গ্রামটাকে পুরো পুড়িয়ে দিয়েছে এবং গ্রামের সব গরিলাকে ধরে নিয়ে গেছে। কিছুটা দূরেই নোয়া তার বাবাকে মরে পড়ে থাকতে দেখে। বাবাকে মারা যেতে দেখে নোয়া খুবই কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার ছিল না। তাই সে তার বাবার শেষকৃত্য সম্পন্ন করে এবং সেখানে দাঁড়িয়ে সে তার বাবার নামে প্রতিজ্ঞা করে বলে, আমি সবাইকে খুঁজে বের করব এবং তাদের আবারও গ্রামে ফিরিয়ে নিয়ে আসব। নোয়া তার বাবার ঈগলটা সেখানে দেখতে পায়, আর এটাই ছিল ঈগল ছান অর্থাৎ রাজার ঈগল। এই ঈগলটা যার কাছে যাবে সেই হবে ঈগল গোত্রের রাজা। ঈগল ছান তখন সেখান থেকে দূরে উড়ে চলে যায়। এরপর নোয়া একটা ঘোড়ার পিঠে উঠে তার পুরো পরিবার এবং তার গোত্রের সবাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। নোয়া তাদের ফেলে যাওয়া ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে চলতে শুরু করে। নোয়া চলতে চলতে চারিদিকে শুধু মানুষের ফেলে যাওয়া উঁচু উঁচু বিল্ডিং দেখতে পায়। একসময় এখানে মানুষ বসবাস করত, কিন্তু তারা এখন আর নেই। নোয়া ঈগল ছানকেও অনেক উঁচুতে উড়তে দেখে। আসলে ঈগলটা নোয়ার সাথে সাথেই আসছিল। আরও কিছুটা পথ এসে নোয়া সামনেই তার মায়ের চাদরটা পড়ে থাকতে দেখে। এটা দেখে সে বুঝতে পারে তাদেরকে এই পথ দিয়েই নিয়ে যাওয়া হয়েছে। আকাশে অনেক মেঘ করেছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে ঝড় উঠবে। তাই নোয়া একটা গাছের নিচে আশ্রয় নেয় এবং সে রাতে আগুন জ্বালিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে ঈগল ছানকে কিছুটা দূরে বসে থাকতে দেখে। নোয়া ঈগলটাকে তার কাছে ডাকে, কিন্তু ঈগলটা তার কোনো কথাই শোনে না, অর্থাৎ সে এখনও নোয়াকে রাজা বলে মেনে নেয়নি। তারপর নোয়া আবারও পথ চলতে শুরু করে। তার সাথে জিনিসপত্র বলতে ছিল শুধু গ্রামে পড়ে পাওয়া একটা ইলেকট্রিক যন্ত্র আর তার মায়ের চাদরটা। এই নিয়েই নোয়া তার পরিবারকে খুঁজতে বেরিয়েছে। বেশ কিছুটা পথ চলে আসার পর একটা জঙ্গলের মধ্যে নোয়া ধোঁয়া উড়তে দেখে। এটা দেখে নোয়া ভাবে সেখানে হয়তো কেউ আছে, তাই ঘোড়া থেকে নেমে ইলেকট্রিক যন্ত্রটা হাতে নিয়ে সে দেখতে যায় সেখানে কি আছে। কিন্তু এখানে এসে সে কিছুই দেখতে পায় না। তবে নোয়া এটা বুঝতে পারেনি এটা ছিল আসলে একটা ফাঁদ। নোয়া যেখানটাতে দাঁড়িয়েছিল হঠাৎ করে সেই জায়গাটা খুলে যায় এবং নোয়া নিচে পড়ে যায়। আর সে পড়ে যেতেই সেখানে অদ্ভুত দেখতে একটা বৃদ্ধ গরিলা আসে এবং তাকে বন্দি করে বলে, মাস্ক ছাড়া তোমাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে। আসলে এই গরিলাটা ভেবেছিল নোয়া হয়তো সেই যোদ্ধা জাতিদের একজন, কিন্তু নোয়া তখন তাকে পরিচয় দেয় সে ঈগল গোত্রের, আর যোদ্ধারা তাদের পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছে এবং সবাইকে বন্দি করে নিয়ে গেছে। তাই সে এই পথ দিয়েই তার পরিবারকে খুঁজতে বের হয়েছে। আর এই কথা শুনে বৃদ্ধ গরিলাটা প্রথমে বিশ্বাস না করলেও পরে তাকে দেখে বুঝতে পারে সে আসলে মাস্ক জাতির না। তখন সে তার নিজের পরিচয় দেয়, আমার নাম রাকা, আর ওই যে পুড়তে দেখছো ওটা আমার বউ ছিল, কিন্তু মাস্করা তাকে মেরে ফেলেছে। রাকা তখন নোয়াকে তার বাসায় নিয়ে যায় এবং সে তাকে অনেক বই বের করে দেখায়।
রাকা নোয়াকে এবার সবকিছু বোঝাতে থাকে। সে বলে, তোমার গোত্র সিজারকে চেনে না, সে ছিল আমাদের বিখ্যাত সম্রাট এবং তার জন্যই আমরা আজকে কথা বলতে পারি এবং বুদ্ধিমান প্রাণী। আর মানুষ এখন বুদ্ধিহীন প্রাণী হয়ে গেছে, কিন্তু সিজার ছিল অনেক মহান একজন সম্রাট। সে আমাদের জন্য সব আইন তৈরি করেছিল, কিন্তু আজ থেকে বহু বছর আগে সে মারা গেছে। এখন এই মাস্কদের সম্রাট প্রক্সিমাস নিজেকে সিজারের উত্তরসূরি হিসেবে দাবি করছে, আর সে গরিলাদের সব গোত্রগুলোকে ধরে ধরে নিয়ে তার বন্দি বানাচ্ছে। এবার নোয়া সবকিছু বুঝতে পারে। রাকা নোয়াকে উপরে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে সে নিচে পড়ে গিয়েছিল। নোয়া তখন রাকাকে জিজ্ঞেস করে, এই জায়গাটা কারা তৈরি করেছে? রাকা তাকে জানায়, এই জায়গাটা মানুষ তৈরি করেছে, যদিও এখন তুমি তাদের একজনকেও খুঁজে পাবে না। কিন্তু তারা সিজারের আগে অনেক ছিল এবং তারাই আমাদের শাসন করত এবং খাঁচায় বন্দি করে রাখত। তখন আমরা মানুষের মতো বুদ্ধিহীন ছিলাম এবং কথা বলতে পারতাম না, কিন্তু এখন মানুষের সাথে ঠিক উল্টোটা ঘটছে, অর্থাৎ তারা বুদ্ধিহীন হয়ে গেছে আর কথা বলতে পারে না। তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ নোয়া একটা দেয়ালে মানুষের ছবি দেখতে পায়। রাকা তখন তাকে জানায়, এরাই হচ্ছে মানুষ, তুমি কি তাদের কখনো দেখেছো? নোয়া বলে, হ্যাঁ, একজনকে দেখেছি, সে আমাদের পিছু করেছিল। কিন্তু রাকা তার এই কথা বিশ্বাস করে না। সে বলে, তারা তো এখন এখানে থাকে না। তারপর তারা আবারও পথ চলতে শুরু করে এবং নোয়ার ঘোড়াটার কাছে পৌঁছে যায়। কিন্তু তারা হঠাৎ করে ঘোড়ার কাছে সেই মেয়েটাকে দেখতে পায়, যে জঙ্গলের মধ্যে তাদের তিনজনকে ফলো করছিল। মেয়েটাকে দেখেই নোয়া তাকে মারতে যায়, কিন্তু রাকা তাকে থামায় আর মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। নোয়া রাকাকে জানায়, এই মেয়েটাকেই আমি একবার দেখেছিলাম আর সে আমাকে গ্রাম থেকে ফলো করছে। এরপর রাকাও তার ঘোড়ায় চড়ে নোয়ার সাথে যেতে শুরু করে। পথ চলতে চলতে তারা দুইজন বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে থাকে, আর রাত নেমে গেলে তারা একটা জায়গায় আশ্রয় নেয়। তারা আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে খাবার খাচ্ছিল, আর তখনই রাকা কিছুটা দূরে সেই মেয়েটাকে আবারও দেখতে পায়। মেয়েটা তাদেরকে ভয় পাচ্ছিল, কিন্তু রাকা তার দিকে ফল ছুঁড়ে দেয়, আর মেয়েটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সেই ফল নিয়ে সাথে সাথে খেতে শুরু করে। মেয়েটা শীতে কাঁপছিল, আর এটা দেখে রাকা নোয়ার মায়ের চাদরটা তাকে দিতে যায়, কিন্তু নোয়া সেটা কেড়ে নেয় এবং বলে, এটা আমার মায়ের, এটা আমি দিতে পারবো না। রাকা তখন নোয়াকে বোঝায়, মানুষদের অনেক শীত লাগে, তাই তোমার তাদের উপর দয়া করা উচিত। এই কথা শুনে নোয়া চাদরটা তাকে দিয়ে দেয়, আর মেয়েটি তখন এটা তার গায়ে জড়িয়ে নেয় এবং সেখানেই শুয়ে পড়ে। রাকা নোয়াকে বোঝায়, এই মেয়েটি অনেক চালাক, ঠিক যেমনটা মানুষ আগে চালাক ছিল, আর আমরা তাকে নোভা বলে ডাকবো। কিছুক্ষণ পর তারা দুজনও সেখানে শুয়ে পড়ে। রাতে নোয়ার ঘুম না আসায় সে চারপাশটা দেখতে শুরু করে। সেখানে মানুষের বানানো একটা টেলিস্কোপ ছিল। নোয়া সেই টেলিস্কোপে চোখ রাখে এবং দূরের গ্রহগুলোকে দেখে সে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরেই সে দেখতে পায় সেখানে নোভা এসেছে। নোভা তখন সেই টেলিস্কোপে চোখ রাখে, কিন্তু সে নোয়ার মতো এতটা অবাক হয় না, অর্থাৎ সে আগেও এই জিনিস দেখেছে। এই ব্যাপারটা দেখে নোয়া একটু অবাক হয়, কারণ মানুষের তো এত বুদ্ধি থাকার কথা না, কিন্তু এই মেয়েটা কেন এটা দেখে কোনো রিয়্যাক্ট করলো না। পরদিন সকালে তারা যখন এখান থেকে চলে যাবে, তখন নোয়া রাকাকে রাতের বিষয়টা বুঝিয়ে বলে। সে বলে, আমি ওই টেলিস্কোপে যা দেখেছিলাম মেয়েটাও ঠিক তাই দেখেছিল, কিন্তু এটা দেখে আমি অনেক অবাক হয়েছি। তবে অদ্ভুত ব্যাপার, ওই মেয়েটা একটুও অবাক হয়নি। আর তুমি তো আমাকে বলেছিলে যে মানুষ এখন বুদ্ধিহীন প্রাণী হয়ে গেছে আর তাদের চিন্তা করার শক্তিও নেই, তাহলে এই মেয়েটা কেন কোনো রিয়্যাক্ট করলো না? নিশ্চয়ই সে আগেও এসব দেখেছে। মেয়েটা কিছুটা দূরে বসেই খাবার খাচ্ছিল, কিন্তু নোয়াদের সাথে তাকে যেতে হলে তাকেও ঘোড়ায় চড়তে হবে, না হলে সে পিছু পড়ে যাবে, আর এতে নোয়াদের অনেক দেরি হয়ে যাবে। এরপর রাকা সেই মেয়েটাকে নিজের ঘোড়ার পিছনে বসিয়ে নেয় এবং তারা আবার পথ চলতে শুরু করে। পথ চলতে চলতে তারা হঠাৎ তাদের সামনে একটা জেব্রা দেখতে পায়, আর এই প্রাণীটাকে তারা সবাই প্রথমবারের মতো দেখছিল, শুধুমাত্র নোভা বাদে। তাই তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। কিন্তু কাছে এসে তারা একটা জলাশয়ে আরও অনেকগুলো জেব্রাকে পানি খেতে দেখে। কিন্তু অবাক করা ব্যাপার, তারা যখন জেব্রা দেখছিল তখন সেখানে অনেকগুলো মানুষ আসে পানি খাওয়ার জন্য। নোভা তাদেরকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই মানুষগুলো ছিল সম্পূর্ণ বুদ্ধিহীন প্রাণীদের মতো, অর্থাৎ তাদের কোনো বুদ্ধিমত্তা ছিল না। ঠিক যেভাবে অন্যান্য প্রাণীগুলো জঙ্গলে বাস করে, এই মানুষগুলো তাদের মতো জঙ্গলে বাস করছিল। তারা এখন কথা বলতে পারে না, এমনকি কোনো কাজও করতে পারে না। দুনিয়া বিজয়ী মানুষের আজ এই করুণ অবস্থা দেখে নোভা অনেক কষ্ট পায়। সে তাদের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই নোয়া তার ঘোড়ার পিঠে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। সে রাকাকে বলে, আমি চলে যাচ্ছি, কারণ আমাকে আমার পরিবারের লোকগুলো খুঁজে বের করতে হবে।
নোভা এখন তার স্বগোত্রীয় মানুষ খুঁজে পেয়েছে, সুতরাং সে হয়তো এখন এখানেই থাকবে। আর তুমিও হয়তো এখন এখানে থাকবে, কারণ তুমি আমাকে বলেছিলে তুমি মানুষকে অনেক পছন্দ করো। রাকা উপহারস্বরূপ তার প্রিয় লকেটটা নোয়াকে দিয়ে দেয়। নোয়া সেটা নিয়ে আবারও পথ চলতে শুরু করে। নোয়াকে চলে যেতে দেখে নোভা তার দিকে তাকিয়ে থাকে। রাকা তখন তাকে নিয়ে আসে এবং পানি খেতে থাকা মানুষগুলোর কাছে যেতে থাকে। ঠিক সেই সময় তারা একটা হর্নের শব্দ শুনতে পায়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে মাস্ক জাতির সেই যোদ্ধারা চলে আসে। তারা মানুষগুলোর উপর আক্রমণ করে এবং তাদের দড়ি ও জালের মাধ্যমে বন্দি করতে শুরু করে। এগুলো দেখে নোভা ও রাকা দুজনেই পালাতে শুরু করে, কিন্তু তারা আলাদা হয়ে পড়ে। নোভা প্রাণপণ দৌড়াতে শুরু করে। এদিকে নোয়া দেখতে পায় মাস্করা নোভাকে ধরার চেষ্টা করছে। মাস্কদের প্রধান সিলভা নোভাকে দৌড়ে ধরার চেষ্টা করে, কিন্তু নোভা উঁচু ঘাসের ভিতরে ঢুকে পড়ে। এরপর তারা সবাই মিলে নোভাকে খুঁজতে শুরু করে। নোভা হঠাৎ দেখতে পায় নোয়া তাকে খোঁজার চেষ্টা করছে এবং তার নাম ধরে ডাকছে। সে যখন অন্যদিকে চলে যাচ্ছিল, তখন নোভা চিৎকার করে নোয়ার নাম ধরে ডাকে এবং তার দিকে ছুটে যেতে শুরু করে। নোভা উঠতেই সিলভা তাকে দেখে ফেলে এবং তাকে ধরতে তার পিছু ছুটে আসে। এদিকে নোয়াও নোভাকে বাঁচাতে ছুটে আসছিল। একদম শেষ মুহূর্তে নোয়া মেয়েটাকে তার ঘোড়ায় তুলে নিতে পারে। তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে। এদিকে রাকা ও তাদের সাথে জয়েন করে এবং তারা সেখান থেকে একসাথে পালিয়ে যেতে পারে। কিছু দূর এসে তারা একটা জায়গায় থামে এবং তাদের ঘোড়া দুইটা ছেড়ে দেয়। এরপর নোয়া মেয়েটার কাছে যায় এবং রাকাকে বলে, এই মেয়েটা কথা বলতে পারে, সে আমার নাম ধরে ডেকেছিল। মেয়েটা তখন তার সব কিছু তাদের সাথে শেয়ার করে। সে বলে তার নাম মেয়ে, আর আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে, আর এই কারণেই তোমাদের পিছু পিছু যাচ্ছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ একা, আমার সাথে কেউ নেই। এই কথা শুনে রাকা বলে, আমরা তোমার সাথে আছি এবং তোমার মতো আমরাও একা, তাই এখন আমরা তিনজন একসাথে পথ চলবো। মেয়েটার শীত লাগছে দেখে নোয়া তার মায়ের চাদরটা তাকে দেয় এবং রাত হলে তারা একটা জায়গায় আগুন জ্বেলে আশ্রয় নেয়। পরদিন সকালে হাঁটতে হাঁটতে তারা একটা নদীর সামনে এসে পৌঁছায়। এখন নদীটা পার হতে হলে তাদের একটা ব্রিজের উপর দিয়ে যেতে হবে, কিন্তু তারা যখন ব্রিজের উপর এসে পৌঁছায় তখনই তারা সামনে সিলভাকে দেখতে পায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও শত্রু চলে আসে এবং তারা নোয়াদের উপর আক্রমণ করে। একটা গরিলা মেয়েকে পিছন থেকে আঁকড়ে ধরে, আর সে নিজেকে সামলাতে না পেরে নদীতে পড়ে যায়, কিন্তু মেয়ে একটা জাল ধরে ফেলতে পারে। রাকা তখন মেয়েকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু এভাবে সে তাকে তুলতে পারে না, তাই সে নিজেই নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সে যখন মেয়েকে তুলে দিয়ে নিজে উঠতে যাবে তখন সে স্রোতে ভেসে যায়। নোয়ার সামনেই সিলভা দড়িটা কেটে দেয়, আর রাকা আজীবনের জন্য তাদের ছেড়ে চলে যায়। সিলভা তখন নোয়া এবং মেয়েকে বন্দি করে সমুদ্রের তীর ধরে হাঁটিয়ে তাদের রাজ্যে নিয়ে আসে, অর্থাৎ এটাই হচ্ছে সম্রাট প্রক্সিমাসের রাজ্য। আর নোয়ার পুরো পরিবারকে এখানেই ধরে নিয়ে আসা হয়েছে। তারা এখানে শত শত গরিলা দেখতে পায়, আর এই সব গরিলাকে প্রক্সিমাস বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসেছে। এখান থেকে সিলভা মেয়েকে নিয়ে চলে যায় আর তাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। মেয়ে সেখানে আরও একজন মানুষকে দেখতে পায়, আর লোকটি ছিল তার মতোই বুদ্ধিমান, অর্থাৎ সে কথা বলতে পারে। লোকটা নিজেকে ট্রেভাথান নামে পরিচয় দেয় এবং সে মেয়ের পরিচয় জানতে চায়, কিন্তু মেয়ে তার সম্পর্কে কিছুই বলে না। সে শুধু বলে, আমি এইপসদের বিরুদ্ধে। এদিকে নোয়াকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয় যেখানে শত শত গরিলা কাজ করছিল। এদের সবাইকে ধরে নিয়ে এসে বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। নোয়া এখানে তার পরিবারের সবাইকে খুঁজে পায়। সে সোনাকে খুঁজে পায় এবং আনায়াকেও খুঁজে পায়। একটু পরেই তারা একটা হর্নের শব্দ শুনতে পায়, আর তখন সব গরিলা এসে একটা জায়গায় জড়ো হয়। তারপর সেখানে তাদের রাজা প্রক্সিমাস আসে এবং সে একটা উঁচু টাওয়ারে উঠে নিজের ভাষণ দিতে শুরু করে। সে বলে, সিজার আমাদের প্রথম রাজা ছিল, আর এখন আমি নিজেই সিজার। আমি এখন তোমাদের শাসনকর্তা, অর্থাৎ আমার কথাই হচ্ছে এখানে সবচেয়ে বড় আইন। তারপর সে সবাইকে একটা ভল্টের দরজা দেখায় এবং বলে, আমরা বহুদিন ধরে এই ভল্টটি খোলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তবে আমার বিশ্বাস একদিন আমরা ঠিকই এই ভল্টটি খুলব এবং সেখানে থাকা গুপ্তধন আমাদের হবে। এরপর তারা আবারও সেই ভল্টের দরজাটা খোলার চেষ্টা করে। ভল্টের দরজায় শিকল দিয়ে বেঁধে আগুন লাগিয়ে টানাটানি করে তারা সেটাকে খোলার চেষ্টা করে, কিন্তু বহুবারের মতো এবারও তারা ব্যর্থ হয়। আর রাজা সবাইকে বলে, আমরা আরও শক্তিশালী হয়ে আবারও খোলার চেষ্টা করব। এদিকে মেয়ে এবং ট্রেভাথন তাদের এই কর্মকাণ্ড দেখছিল। মেয়ে তখন লোকটিকে বলে, তুমি জানো এই ভল্টের মধ্যে মানুষের সব শক্তিশালী অস্ত্র, টেকনোলজি এবং সব আবিষ্কারগুলো রাখা আছে।
আর এগুলো যদি এপসদের হাতে পড়ে যায় তাহলে তারা আরও শক্তিশালী হয়ে যাবে এবং মানুষের শেষ আশাটাও শেষ হয়ে যাবে। কিন্তু ট্রেভাথান মেয়েকে বলে, তুমি এসব চিন্তা করা বাদ দাও, কারণ মানুষ আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারবে না, আর এপসরাই আমাদের শাসন করবে। তাই তুমি যদি ভালোভাবে বেঁচে থাকতে চাও তাহলে এপসদের সাহায্য করো, ঠিক যেমনটা আমি করছি। কিন্তু মেয়ে বলে, আমি কখনোই তাদেরকে হেল্প করতে পারবো না, আমি মানব জাতির শেষ আশা বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে নোয়া আর সোনা বসে গল্প করছিল। তখন সেখানে সিলভা এসে নোয়াকে নিয়ে যায় তাদের রাজা প্রক্সিমাসের কাছে। সেখানে ট্রেভাথন এবং মেয়েও ছিল। প্রক্সিমাস নোয়াকে দেখে তাকে সবার সাথে খেতে আমন্ত্রণ জানায় এবং সে নোয়াকে বলে, তোমরা দুজন একসাথে এসেছো তাই না? একটা এইপ এবং একটা মানুষ একসাথে ভ্রমণ করেছে, কি দারুণ! সুতরাং তোমরা নিশ্চয়ই অনেক বিষয়ই জানো, কিন্তু এটা কি জানো যে মানুষ তাদের সময়ে অনেক বড় বড় জিনিস আবিষ্কার করেছে? তারা উঁচু উঁচু পাহাড় কেটে সমান করে ফেলতে পারত, এমনকি তারা কথা বলতে পারত বিভিন্ন ভাষায়। এছাড়াও তারা আকাশে উড়তে পারত, ঠিক যেভাবে ঈগল আকাশে ওড়ে। আর এখন আমরা এইপসরা তাদের জায়গা নিব। আমরা ওই ভল্টটি খুলব এবং তার ভেতরে কি আছে সেগুলো দেখব এবং তাদের মতো আবিষ্কার করার চেষ্টা করব। মেয়ে তখন বলে, তুমি এটা কখনোই পারবা না, ওটার ভিতরে কেউ কখনো যেতে পারবে না। প্রক্সিমাস এটা শুনে হাসে এবং সে মেয়ের সামনে একটা ম্যাপ রাখে, যেটি ওই ভল্টে ঢোকার রাস্তা ছিল। প্রক্সিমাস মেয়েকে বলে, তুমি হয়তো এই ম্যাপের মিনিং বুঝবে এবং আমাদেরকে ওই ভল্টে ঢোকার রাস্তা খুঁজে বের করে দিবে, কারণ আমার ধারণা তুমি ওই ভল্টে ঢুকতেই এখানে এসেছো। আসলে মেয়ে ওই ভল্টের ভিতরে রাখা একটা ডিভাইস নিয়ে যেতে এসেছিল, আর এটার মাধ্যমে তারা স্যাটেলাইটে থাকা মানুষদের সাথে যোগাযোগ করতে পারবে। প্রক্সিমাস এবার নোয়ার কাছে এসে বলে, নোয়া, আমি শুনেছি তুমি অনেক সাহসী আর চালাক, সুতরাং তুমি হয়তো আমার অনেক কাজে আসবে। আচ্ছা, এবার বলো তো, মেয়ে তোমাকে কি কখনো ওই ভল্টে ঢোকার রাস্তা সম্পর্কে কিছু বলেছে? কিন্তু নোয়া তার কাছে কিছুই স্বীকার করে না। কিন্তু প্রক্সিমাস নোয়াকে বোঝায় যে মেয়ে এখানে এসেছে ওই ভল্টের ভেতর থেকে এমন একটা যন্ত্র খুঁজে পেতে যেটা মানুষকে আরও শক্তিশালী করে তুলবে এবং মানুষকে আবারও তার আগের জায়গায় নিয়ে যাবে। আর এটা সে হাতে পেয়ে গেলে আমরা আবারও আগের মতো বুদ্ধিহীন হয়ে যাব। তাই আমাদের উচিত হবে ওই মানুষ দুইটাকে কখনো বিশ্বাস না করা। এরপর সে নোয়াকে সেখান থেকে ছেড়ে দেয়। সন্ধ্যার দিকে নোয়া একা একটা জায়গায় বসেছিল। তখন সেখানে ঈগল ছান আসে। নোয়ার খুব মন খারাপ ছিল, তাই সে ঈগলটাকে বলতে থাকে, তুমি কি আমাকে জাজ করার জন্য বারবার দেখতে আসো? কিন্তু তুমি আর আমাকে কি জাজ করবে? আমি নিজেই নিজেকে কথা দিয়েছি আমি আমার পুরো গোত্রকে আবারও ফিরিয়ে নিয়ে যাব। আমি আমার বাবাকে কথা দিয়েছি আমি সবাইকে বাঁচাবো, কিন্তু আমি পারছি না, কারণ এটা প্রক্সিমাসের রাজ্য, এখানে সব কিছু তার আইনে চলে। তারপর সে রাকার দেওয়া লকেটটা বের করে এবং নিজের মনকে সাহস দিয়ে বলে, প্রক্সিমাসের সব আইন ভুল, এবার থেকে সব আইন আমি তৈরি করব। আর অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে ঈগল ছান উড়ে এসে নোয়ার হাতে বসে, অর্থাৎ ঈগল ছান তাকে ঈগল গোত্রের রাজা হিসেবে মেনে নিয়েছে। আর যেহেতু ঈগলটা এখন তার কাছে এসেছে, তাই এখন থেকে সেই হচ্ছে ঈগল গোত্রের রাজা। রাত হলে ট্রেভাথন যখন মেয়ের কাছ থেকে চলে যায় তখনই সেখানে নোয়া আসে। আর সে মেয়েকে বলে, তুমি আমার সাথে মিথ্যা বলেছ, তুমি এখানে তোমার জাতিদের রক্ষা করতে আসোনি, আর তুমি একা না। কিন্তু মেয়ে তাকে বোঝায়, প্রক্সিমাসের সৈন্যরা আমাদের ক্যাম্প খুঁজে পেয়েছিল এবং সেখানে সবাইকে সে মেরে ফেলেছে, কিন্তু ভাগ্য ভালো থাকায় আমি সেখান থেকে বেঁচে গিয়েছি, আর এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু প্রথমে নোয়া তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। তবে পরে সে বলে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করব। নোয়া তাকে প্রথম প্রশ্ন করে, ভল্টের ভেতর থেকে তুমি কি খুঁজে পেতে চাইছো? মেয়ে তখন জানায়, এটা একটা বইয়ের মতো, মানুষ তাদের কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর ওই বইটা হয়তো তাদের আবারও সেই ক্ষমতা ফিরিয়ে দিবে, আর এই কারণেই ওই বইটা আমাদের খুঁজে পেতে হবে। নোয়া তারপর দ্বিতীয় প্রশ্ন করে, রাকা আমাকে বলেছিল মানুষ আর এইপসরা একসাথে বসবাস করত, এটা কি সত্যি নাকি মিথ্যা? মেয়ে তখন তাকে বলে, মানুষ আর এইপসরা একসাথে বসবাস করত, কিন্তু তারা ছিল বোবা, অর্থাৎ তারা কথা বলতে পারতো না, ঠিক এখন যেমন আমরা পারি না। আর মানুষ তাদেরকে শাসন করত, এখন যেভাবে তোমরা আমাদের করছো। কিন্তু মানুষ এমন একটা ভাইরাস আবিষ্কার করলো যেটা আমাদের প্রায় সকলকেই মেরে ফেলতে শুরু করলো, আর এটা তোমাদেরকে কথা বলতে শিখিয়ে দিল, আর তারপরেই সমস্ত ক্ষমতা মানুষের পরিবর্তে তোমরা পেয়ে গেলে। নোয়া এবার তার শেষ প্রশ্ন করে। সে মেয়েকে জিজ্ঞেস করে, ওই ভল্টার ভিতরে কিভাবে ঢুকতে হবে এটা তুমি জানো তাই না?
মেয়ে তাকে জানায় সে সব কিছুই জানে। এরপর নোয়া সেখান থেকে চলে যায়। মেয়ের কাছ থেকে এসে নোয়া তার বন্ধু সোনা এবং আনাইয়ার কাছে আসে এবং তাদের কাছে সাহায্য চায়। তারা দুজনই তাকে সমস্ত হেল্প করতে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন সমুদ্রের তীরে চলে আসে এবং সবাই মিলে সমুদ্রের তীরের বাঁধটাকে ভেঙে ফেলার জন্য লুকিয়ে একটা বোম্বিং সিস্টেম বানাতে শুরু করে। কিন্তু তারা যখন এটা বানাচ্ছিল তখনই সেখানে ট্রেভাথন চলে আসে এবং সে মেয়েকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? মেয়ে তার কাছে গিয়ে বলে, আমরা হিউম্যানিটির জন্য কাজ করছি, তুমি আমাদের সাথে জয়েন করো, চলো আমরা একসাথে কাজ করি। কিন্তু ট্রেভাথন তাদের সাথে আসতে চায় না। সে মেয়েকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু সেই মুহূর্তেই মেয়ে তার পিছন থেকে গলা চেপে ধরে এবং তাকে সেখানেই মেরে ফেলে। হয়তো লোকটা ফিরে গিয়ে প্রক্সিমাসকে সবকিছু বলে দিত, এই জন্যই সে এমনটা করলো। এরপর তারা সবাই মিলে সমুদ্রের ধারে থাকা বড় একটা পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে। এই পথ দিয়েই কেবলমাত্র তারা সেই ভল্টটাতে ঢুকতে পারবে। উঠতে উঠতে নোয়া একবার প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, সে নিচে পড়ে না। অনেক কষ্ট করে একসময় তারা সেখানটাতে উঠে পড়ে। তারপর তারা চারজন মশাল জ্বালিয়ে সেই ভল্টের মধ্যে প্রবেশ করে। ভিতরে ঢুকে তারা সবাই একদম অবাক হয়ে যায়। জায়গাটা ছিল অনেক বড়। মেয়ে একটা মেশিনের কাছে গিয়ে সেখানে আলো জ্বালাতে সক্ষম হয়। তারা তখন আরও সামনে এগিয়ে যেতে শুরু করে। এই জায়গাটা ছিল মানুষের সব আবিষ্কার দিয়ে ভর্তি, আর সব কিছুকে এই ভল্টের মধ্যে রেখে এটাকে মানুষ তালাবদ্ধ করে দিয়েছিল, যাতে করে তাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো খুঁজে পায় এবং এর সদ্ব্যবহার করতে পারে। মেয়ে তখন সেখানে একটা দেওয়ালের সাইড ডিরেক্টরি খুঁজে পায়, অর্থাৎ এখানেই এই ভল্টার সব কিছু বর্ণনা করা আছে। এখান থেকে সব কিছু পড়ে নিয়ে মেয়ে তাদের তিনজনকে এখানে অপেক্ষা করতে বলে নিজে চলে যায় সেই বইটা খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে মেয়ে তার সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে যায়। আসলে এটি এমন একটা ডিভাইস ছিল যেটিতে মানুষের সবকিছু কোডের মাধ্যমে সংরক্ষিত ছিল। এদিকে মেয়ে চলে গেলে তারা তিনজন একটা রুমে ঢুকে সেখানে কী আছে দেখার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে তারা বেশ কিছু বই দেখতে পায়। তারা বাচ্চাদের ভাষা শেখার একটা বই খুলতে শুরু করে। সেই বইতে চিড়িয়াখানার বেশ কিছু ছবি ছিল। সেখানে তারা দেখতে পায় মানুষ জঙ্গলের সব পশু পাখি খাঁচায় বন্দি করে রেখেছে। তারা সবচেয়ে বেশি অবাক হয় যখন তারা দেখতে পায় গরিলাদেরও মানুষ খাঁচায় বন্দি করে রেখেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। তারা যখন এগুলো দেখছিল তখন সেখানে মেয়ে চলে এসেছিল, আর তাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এবার তারা মেন গেট দিয়ে বের হবার প্ল্যান করেছিল। তারা গেটের কাছে এসে গেট খুলতেই দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে প্রক্সিমাস। দরজাটা খোলা দেখে সে প্রথমে অনেক খুশি হয়, আর তারপরেই সে নোয়ার পরিবারের সবাইকে আটক করে এবং সে নোয়াকে বলে, তুমি নিজের জাতি এইবদের বিশ্বাস না করে করেছো একটা মানুষকে। আমি তোমাকে অনেক চালাক ভেবেছিলাম, কিন্তু তুমি আসলে একটা বোকা এইব। এটা বলে সে যখন নোয়ার প্রিয় সোনাকে মারতে হুকুম দেয় তখনই মেয়ে একটা পিস্তল বের করে সোনাকে ধরে রাখা এইবটিকে শ্যুট করে। সে তখন সেখানেই মারা যায়। কিন্তু এই বস্তুটির ক্ষমতা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রক্সিমাস মেয়েকে বলে, তুমি এখান থেকে চলে যেতে পারো মেয়ে, তুমি এখন মুক্ত, কিন্তু আমাকে শুধু এটা বলো এই জিনিস ভল্টের ভিতরে আরও আছে কি না। কিন্তু মেয়ে তার কোনো কথা না শুনে দৌড়ে চলে আসে সেই বোম্বিং সেট করার জায়গায়, আর সাথে সাথে সে ইলেকট্রিক তার দুইটা এক জায়গায় করে। আর তখন বিরাট একটা ব্লাস্ট হয়ে সমুদ্রে দেওয়া বাঁধটা ভেঙে যায়। এই বাঁধের জন্যই এতদিন সমুদ্রের পানি ভিতরে ঢুকছিল না, কিন্তু এখন সেটা ভেঙে যাওয়ায় সমুদ্রের পানি ভিতরে ঢুকতে শুরু করে। এটা দেখে সব এইপসরা ভল্টের উপরে উঠতে শুরু করে, কিন্তু পানির স্রোত এত বেশি ছিল যে খুব দ্রুত ভিতরে পানি বোঝাই হয়ে যাচ্ছিল। তারা সবাই পানিতে ডুবে যেতে শুরু করে, কিন্তু কোনো মতে তারা পানি থেকে উঠে সামনের দিকে ছুটতে শুরু করে। নোয়া যখন প্রথমে ভিতরে ঢুকেছিল তখন তারা কোন পথ দিয়ে এসেছিল নোয়া এটা মনে রেখেছিল। সে তখন সবাইকে নিয়ে সেই দিকেই ছুটতে শুরু করে। তার গোত্রের সবাইকে বাইরে বের করে দিয়ে অনেক কষ্টে নোয়া বাইরে বের হতে পারে, কিন্তু সে বাইরে বের হতেই হঠাৎ রাজা প্রক্সিমাস তাকে আক্রমণ করে। তারা দুইজন লড়াই করতে শুরু করে, কিন্তু অনেক ক্লান্ত থাকায় নোয়া তার সাথে পেরে উঠছিল না। নোয়া যখন পরাজয়ের একদম শেষ প্রান্তে তখন তারা সবাই মিলে একজোট হয়ে অদ্ভুত একটা শব্দ করতে শুরু করে। এটা দেখে প্রক্সিমাস কিছুটা ভয় পেয়ে যায়। এরপর হঠাৎ সেখানে নোয়ার সেই পাখিটা অর্থাৎ ঈগল ছান চলে আসে। পাখিটা তখন পুরো গোত্রের সামনে নোয়ার হাতের উপর বসে, আর তখন তারা সবাই বুঝতে পারে এখন থেকে আমাদের রাজা নোয়া।
প্রক্সিমাস যখন আবারও নোয়ার উপর আক্রমণ করতে যাবে তখন হঠাৎ সেখানে আরও অনেকগুলো ঈগল চলে আসে আর তারা সবাই মিলে প্রক্সিমাসের উপর আক্রমণ করে। পাখিগুলো তখন প্রক্সিমাসকে উপর থেকে সমুদ্রের নিচে ফেলে দেয় আর এর মাধ্যমেই নোয়া তার বাবাকে দেওয়া প্রমিস রাখতে পারে, অর্থাৎ সে তার গোত্রের সবাইকে রক্ষা করতে পেরেছে। মুভির শেষের দিকে দেখা যায় নোয়া সবাইকে নিয়ে তার গ্রামে ফিরে এসেছে এবং তারা সবাই মিলে আবারও গ্রামটাকে নতুনভাবে তৈরি করছে। তারা যখন কাজ করছিল তখন হঠাৎ নোয়া দেখতে পায় সেখানে মেয়ে এসেছে। মেয়ে তখন তাকে বলে, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। নোয়া মেয়েটাকে জিজ্ঞেস করে, মানুষ আর এপসরা কি একসাথে বসবাস করতে পারে না? এটা বলে সে রাকার দেওয়া লকেটটা মেয়েকে গিফট করে। তারপর মেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মেয়ে তার বসতিতে ফিরে আসে এবং সেই ডিভাইসটি বিজ্ঞানীদের কাছে দিয়ে দেয় আর তারা এটা কম্পিউটারে ইনপুট করে স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারে। অর্থাৎ এখান থেকে শুরু হবে মানুষের নতুন একটা যাত্রা। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। দেখা হবে পরের আরেকটি এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।